ইউটিলাইজেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পেট্রোলিয়াম করতে গিয়ে আমরা দেখি যে oil and gas sector is among the 8 core industries in India and plays a major role in influencing decision making for all the other important sections of the economy. আমরা এখনকার যে অর্থনীতিতে আমাদের দেখছি অয়েল এবং গ্যাস সেক্টরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই ইন্ডাস্ট্রিটা এখন একটা খুব প্রভাবশালী ইন্ডাস্ট্রি বলতে পারো। India's economic growth is closely related to its energy demand. Therefore, the need for oil and gas is projected to grow more, thereby making the sector quite conducive for investment. আমরা দেখছি যে এই যে এনার্জি রিসোর্স, আমরা তো এর আগের দিন কোল পড়েছি এনার্জি রিসোর্সের মধ্যে, সেই এনার্জি রিসোর্সের একটা অন্যতম যেটা আমাদের অর্থনীতির বৃদ্ধির জন্য, অর্থনীতির উন্নতির জন্য একটা গুরুত্বপূর্ণ চাহিদা এনার্জি রিসোর্সের, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। এবং সেই জন্য এটাতে ইনভেস্টমেন্টটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে, যেহেতু এটার গুরুত্ব এতটাই বেশি এবং এর চাহিদা এতটাই বেশি যে এর প্রতি এই সেক্টর ইনভেস্টমেন্টটা কিন্তু খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। The word petroleum has been derived from two Latin words, petra meaning rock, এটা তোমরা একদম স্কুল লেভেল থেকে পড়ে আসছো, and oleum meaning oil. Thus, petroleum is oil obtained from rocks. সেই জন্য পেট্রোলিয়াম কথাটা এসছে। Particularly sedimentary rocks of the earth, যেটা পাললিক শিলার মধ্যে এই পেট্রোলিয়ামটা পাওয়া যাচ্ছে। Therefore, it is also called mineral oil. সেজন্য এই পেট্রোলিয়ামটাকে বলা হচ্ছে মিনারেল অয়েল। The word, technically speaking, petroleum is an inflammable liquid that is composed of hydrocarbons. এটা প্রজ্বলিত হয়ে যায় আর কি, এবং এটা তরল তরল জাতীয় পদার্থ, which constitute 90 to 95% of petroleum, and the remaining is chiefly organic compounds containing oxygen, nitrogen, sulfur and traces of organometallic compounds. অর্থাৎ এর যে হাইড্রোকার্বনস তার মধ্যে প্রায় 90 to 95% হচ্ছে পেট্রোলিয়াম, আর বাকিটা কিছু অর্গানিক কম্পাউন্ডস রয়েছে। এবারে আমরা যদি এর একটা ডায়াগ্রাম দেখি যে হাউ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার ফর্মড, তাহলে আমরা দেখছি যে এই যে ওশানের মধ্যে স্মল মেরিন অর্গানিজমস, সেগুলো এই সেডিমেন্টারি রক্সের মধ্যে আস্তে আস্তে কিন্তু তোমার অর্গানিজমস টার্ন ইন্টু অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ডিপোজিটেড হয়ে হয়ে সেটা চাপা পড়ে প্রেসারে এবং টেম্পারেচারে সেটা পরবর্তীতে কি হচ্ছে ন্যাচারাল ট্র্যাপড অয়েল, হ্যাঁ, সেটা একদম সেডিমেন্টারি রক্সের মধ্যে, এই যে পোরাস সেডিমেন্টারি রক্স, এই রক্সের মধ্যে এটা আবদ্ধ হয়ে আছে। সেই ট্র্যাপড অয়েলটা এটা মেশিনের সাহায্যে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। তা এবং তার উপরে রয়েছে ট্র্যাপড গ্যাস, এই অয়েলের উপরে গ্যাস রয়েছে। তাই পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস ওই জন্য একসাথেই এটাকে ধরা হয়ে থাকে আর কি। তা এইরকম ভাবে আমরা দেখছি যে সেডিমেন্টারি রক্সের মধ্যে কিভাবে পেট্রোলিয়ামটা রয়েছে। Crude petroleum consists of a mixture of hydrocarbons, solid, liquid and gaseous. তার মধ্যে আমরা লিকুইড অ্যান্ড গ্যাসিয়াসটা দেখলাম এখানে, আর সলিডের মধ্যে these include compounds belonging to the paraffin series and also some unsaturated hydrocarbons and small proportion belonging to the benzene group. এই সমস্ত সলিড প্রোডাক্টসও রয়েছে। অর্থাৎ এই হাইড্রোকার্বনসটা মিক্সচার অফ থ্রি কনসিস্ট অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। এখানে আমরা এই ডায়াগ্রামটা একটু লক্ষ্য করলে দেখতে পাবো, এটাকে আমি একটু বড় করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো সেডিমেন্টারি রক্স, তোমরা তো জানোই যে সেডিমেন্টারি রক্সটা যখন এরকম আন্ডুলেশন হয়ে যাচ্ছে
ভঙ্গি ভাঁজ হয়ে যায়। এবং এই যে অয়েল ফিল্ড উইথ ন্যাচারাল গ্যাস, হ্যাঁ এখানে রয়েছে অয়েল ফিল্ড অ্যান্ড ন্যাচারাল গ্যাস, আর ইমপারমিয়েবল রক, আর এটা সোর্স রক, এটা যেটা একদম প্যারেন্ট রক আর কি, সেই প্যারেন্ট রক। আর তারপরে এই ইমপারমিয়েবল রকটা রয়েছে, তার মাঝখানে এখানে অয়েলটা, ন্যাচারাল গ্যাস এবং অয়েলটা সঞ্চিত হয়ে রয়েছে। Petroleum and petroleum products are mainly used as motive power. It is a compact and convenient liquid fuel. আমরা এর আগে দুটো ফুয়েল পড়েছি, যে একটা ফুয়েল পড়েছি কোল, সেটা হচ্ছে সলিড ছিল, তাই না? সেটাকে আবার সলিডটাকে পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন টেকনোলজির দ্বারা সেটি লিকুইফ্যাকশনও করা হয়েছে। আর এটা পাওয়াই যাচ্ছে একেবারে লিকুইড ফুয়েল হিসাবে, which has revolutionized transportation on land, in the air and on water. এটা তুমি স্থলভাগেও নিতে পারছো, এয়ারেও নিতে পারছো, ওয়াটারেও। ট্রান্সপোর্টেশনটা চারটে মোডেই তুমি করতে পারবে, তিনটে মোডেই তুমি করতে পারছো, জল, স্থল এবং তোমার বায়ুমণ্ডলে। It can be easily transported from the producing areas to the consuming areas with the help of tankers, and more conveniently, efficiently and economically by pipelines. যেহেতু এটা লিকুইড ফর্মে আছে, সেজন্য এটা ট্যাঙ্কের মাধ্যমে, পাইপলাইনস এর মাধ্যমে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায়, যেখানে প্রডিউসিং এরিয়াস, যেখানে এটা উৎপন্ন হচ্ছে, সেই প্রডিউসিং এরিয়াস থেকে কনজিউমিং এরিয়াস, যেখানে এটা কনজিউম করবে যারা, সেখানে পাইপলাইনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাচ্ছে, বা ট্যাঙ্কার্সের সাহায্যেও করা যাচ্ছে। Petroleum has an organic origin and is found, organic means এই যে সমস্ত মেরিন অর্গানিজমস থেকেই তো এটা উৎপত্তি হচ্ছে, তাই এটার অরিজিনটা হচ্ছে organic origin, and is found in sedimentary basins, shallow depressions and in the seas. আমাদের যে সমস্ত অনেক দীর্ঘদিন ধরে এইভাবে সেডিমেন্টারি রক্সের মধ্যে এটা ডিপোজিটেড হয়ে এই শ্যালো ডিপ্রেশনের মধ্যে হয়ে বর্তমানে পেট্রোলিয়ামে পরিণত হচ্ছে। Most of the oil reserves in India are associated with anticlines and fault traps in the sedimentary rock formations of tertiary times. তোমরা anticlines, synclines নিশ্চয়ই পড়েছো, তোমার মানে অধভঙ্গ, ঊর্ধ্বভঙ্গ, সেই অ্যান্টিক্লাইন্স হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, এবং ফল্ট ট্র্যাপ যেগুলো থাকে সেখানেও সেডিমেন্টারি রক্সের মধ্যে রয়েছে। অ্যাবাউট 3 million years ago, some recent sediment less than 1 million years also show evidence of incipient oil. Oil and natural gas originated from animal or vegetable matter contained in shallow marine sediments such as sand, seeds and clays deposited during the periods when land and aquatic life was abundant in various forms, especially the minor microscopic forms of flora and fauna. এই flora and fauna থেকেই তোমার মেনলি এটা উৎপত্তি হচ্ছে, যখন প্রচুর জলভাগের মধ্যে এই সমস্ত বিভিন্ন লাইফ ফর্মস, প্রচুর পরিমাণে অ্যাকোয়াটিক লাইফ ফর্মস প্রচুর পরিমাণে পাওয়া যেত, সেই সেই সময়েই এটা স্যান্ড, শিলস, ক্লেজের মধ্যে এটা ডিপোজিটেড হয়ে তোমার বর্তমানের অয়েল আর ন্যাচারাল গ্যাসে পরিণত হচ্ছে। Conditions for oil formation were favorable, especially in the lower and middle tertiary period. যে সময়ের মধ্যে আমরা দেখছি সেইটা হচ্ছে টার্সিয়ারি পিরিয়ডের, লোয়ার এবং মিডল টার্সিয়ারি পিরিয়ডস। Dense forests and sea organisms flourished in the gulfs, estuaries, deltas and the land surrounding them during this period. এই পিরিয়ডের সময়ে যে সমস্ত এস্টুয়ারিজ গুলো ছিল, ডেল্টাস গুলো ছিল, সেখানে উপসাগরীয় অঞ্চলগুলো, the decomposition of organic matter in the sedimentary rocks has led to the formation of oil. এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, the decomposition of organic rocks
organic matter in the sedimentary rocks has led to the formation of oil. তাহলে এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে ডিকম্পোজিশন হয়ে এটা তৈরি হয়েছে। Though oil is mainly found in sedimentary rocks, all sedimentary rocks do not contain oil. যে প্রত্যেকটা sedimentary রক্সই যেটা পাওয়া যাবে সেরকম কোনো কথা নয়। An oil reservoir must have three prerequisite conditions. যেখানে oil reserve হবে তার তো একটা অনুকূল যে পরিবেশ, সেই অনুকূল পরিবেশটা থাকতে হবে। সেই অনুকূল পরিবেশটা কি? Porosity so as to accommodate sufficiently large amounts of oil. তোমার সেটা পোরাস হতে হবে, মানে সচ্ছিদ্রতা, সেই সচ্ছিদ্রতা থাকতে হবে। পারমিয়েবিলিটি, এই যে চুঁয়ে চুঁয়ে যে নিচে নামবে সে পারমিয়েবল থাকতে হবে। পারমিয়েবিলিটি টু ডিসচার্জ অয়েল অ্যান্ড অর গ্যাস when oil has been drilled, যখন সেটাকে প্রবেশ্যতা, পারমিয়েবিলিটি মানে প্রবেশ্যতা। The porous sand beds, স্যান্ডস্টোন, সেই যেটা সছিদ্র স্যান্ডবেডসটা তো সছিদ্রতা হয়, সছিদ্রযুক্ত হয়, তাই স্যান্ডস্টোন যেটা সেই রকম স্যান্ডবেডস থাকতে হবে যেটা পোরাস মানে সছিদ্রতা, সছিদ্রযুক্ত। Conglomerates of fissured limestone containing oil should be capped by impervious beds so that oil does not dissipate by percolation in the surrounding rocks. এবং তার সাথে কিন্তু কিছু ইম্পারভিয়াস বেডসও থাকতে হবে যাতে অন্যদিকে সেটা চলে না যায়, সেটাকে আটকে রাখতে পারে। সেই জন্য কিছু তোমার সেই রকম বেড থাকতে হবে যেটা তোমাকে ওটা পারকোলেট করতে দেবে না, ওই একটা ট্র্যাপের মধ্যেই সেটাকে আবদ্ধ রাখতে সাহায্য করবে। Oil on a commercial scale is usually found where the sedimentary rock strata are inclined and folded. যেখানে sedimentary rock যে স্তরটা, শিলার স্তরটা, সেটা একদিকে নত হয়ে আছে, নাই ফোল্ডেড হয়ে আছে এবং ভাঁজযুক্ত হয়ে আছে, সেখানে সাধারণত পাওয়া যাচ্ছে। In a sort of chamber or reservoir in the highest possible situation, as for example crests of anticlines. ক্রেস্টস অফ অ্যান্টিক্লাইন্স হচ্ছে ঊর্ধ্বভঙ্গের মধ্যে, ঊর্ধ্বভঙ্গের যে মাথাটা, সেই ঊর্ধ্বভঙ্গের চূড়োটা ক্রেস্ট, সেই চূড়ায় এটা বেশিরভাগ পাওয়া যায়। Normally oil is associated with water being lighter than water. Its specific gravity হচ্ছে 0.8 to 0.98. It collects in the anticlines or fault traps above the surface of water. Gas is still lighter, মানে জলের থেকে তো তুমি দেখবে জলের মধ্যে যেন তেল দিলে তেলটা ভাসে, দেখেছো তো? সেই আবার যেরকম জলের থেকে তেলটা লাইটার, অয়েলটা লাইটার, সেরকম আবার গ্যাসটা তেলের থেকেও লাইটার। সেজন্য গ্যাসটা কিন্তু ওই পেট্রোলিয়ামের উপরে অবস্থান করে। গ্যাস ইজ স্টিল লাইটার অ্যান্ড অকার্স অ্যাবাভ অয়েল। Thus, on drilling on oil, one finds gas followed by oil. তুমি যখন একটা ড্রিল করছো, তুমি এটা পেট্রোলিয়ামটা তুলতে চাইছো খনি থেকে, তখন প্রথমেই তুমি গ্যাস পাবে। তোমার আগেই কিন্তু মানে তুমি পেট্রোলিয়াম তুলতে গেলে তুমি ন্যাচারালি গ্যাসটা পেয়ে যাচ্ছ, ন্যাচারাল গ্যাসটাই তোমার আগে উঠে আসবে, তারপরে অয়েলটা আসবে। Although gas seepage is not always a sure indication of an oil reservoir, তবে সব ক্ষেত্রেই যে গ্যাস বেরোলেই সেখানে অয়েল থাকবে এরকম কোনো ব্যাপার নয়, নাও থাকতে পারে। হয়তো ন্যাচারাল গ্যাসটা কোনো কারণে ফরমেশন হয়েছে কিন্তু সেখানে অয়েলটা নেই, এরকমও হতে পারে। As already mentioned, oil as well as natural gas in India occur in sedimentary rocks. About 14.1 lakh square kilometer or about 42% of the total area of the country is covered with sedimentary rocks, out of which about 10 lakh square kilometer from marine basins of Mesozoic and Tertiary times. এই এত শতাংশ আমাদের ভারতের মধ্যে sedimentary rocks রয়েছে, পাললিক শিলা। Besides, the country has offshore areas having Mesozoic and Tertiary rocks of marine origin
covering an area of 2.5 lakh square kilometer up to a depth of 100 meter and another area of 0.7 lakh square kilometer up to a depth between 100 to 200 meter. Thus, the total continental shelf of probable oil-bearing rock amounts to 3.2 lakh square kilometer. এটা মোটামুটি কতখানি আমাদের মানে রিজার্ভটা রয়েছে সেটা জানার জন্যই এটা কন্টিনেন্টাল শেলফ তোমরা নিশ্চয়ই জানো যে সমুদ্র এবং উপকূলীয় এবং স্থলভাগের সীমান্তে যেটা রয়েছে সেই কন্টিনেন্টাল শেলফে কিন্তু অয়েল বেয়ারিং রকস রয়েছে। The total sedimentary area including both onshore and offshore comprises 27 basins. The geological and geophysical studies have been conducted in 14 basins, while exploratory drilling has been done in 9 basins. Mumbai High, the Khambat Gulf, and the Assam are the most productive areas. এই তিনটে জায়গা আমাদের ভারতের মধ্যে সবথেকে বেশি প্রোডাকশনটা এখানে রয়েছে। মুম্বাই হাই, দ্য খাম্বাত গালফ অ্যান্ড দ্য আসাম। আচ্ছা, রিজার্ভস আমরা যেটুকু শুনলাম যে কত লাখ কত মিলিয়ন রয়েছে এখানে, অলদো ইন্ডিয়া হ্যাজ ভাস্ট এরিয়াস covered by sedimentary rock structures containing oil are not in proportion to the expanses of these rocks and are found in limited situations. এই সর্বত্র যতটা পরিমাণ যেটা দেখলাম 42% মতো sedimentary rocks রয়েছে এবং সব জায়গাতেই যে অয়েল ফরমেশন হবে সেরকম তো নয়। The Indian Mineral Year Group 1982 estimated a reserve of 468 million tons, of which 328 million tons was available in Mumbai High. এই 468 million tons এর মধ্যে 328 মিলিয়নই পাওয়া যাচ্ছে কিন্তু মুম্বাই হাই, মানে এটা একটা রিচ mineral oil reserves Mumbai High. In 1984, the reserves were estimated at 500 million tons. আস্তে আস্তে বাড়ছে, মানে আরো রিজার্ভ গুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় আবিষ্কার হচ্ছে, সেজন্য আস্তে আস্তে 468 থেকে 500 মিলিয়ন টনস 1984 এ আমরা দেখছি। The Indian Petroleum and Natural Gas Statistics put the total reserves of crude oil at 581.43 million tons in 1986 and 87. দেখো এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কিন্তু এই রিজার্ভসটা আমরা মানে বেশি পাচ্ছি। The prognosticated hydrocarbon resource base in Indian sedimentary basins, including deep water, has been estimated at about 28 billion tons. আচ্ছা, এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, দেখো যেখানে অয়েল রিফাইনারিজ, মেজর অয়েল রিফাইনারিজ ইন ইন্ডিয়া কোথায় কোথায় রয়েছে সেটা আমরা দেখছি। আচ্ছা, এটা দেখার আগে আমি আরেকটু এটাতে যাই, মানে এটা জাস্ট একটু শেষ করে নিই। Of these, only about 1/4, that is the 7.2 billion tons of in place hydrocarbon reserve have been established as on 1st April 2020. সেখান থেকে দেখো 7.2 billion tons. About 70% of the established hydrocarbon reserves is oil and rest is gas. মানে 70% হচ্ছে oil আর বাকিটা হচ্ছে gas. The recoverable hydrocarbon reserves are of in order of 2.6 billion tons. Petroleum and mineral oil are at present the most important energy fuels. Oil is extremely important for transportation, heat production and the chemical industry. আমরা মেইনলি যে তিনটে পারপাসে আমরা এনার্জি ফুয়েলসটাকে, মিনারেল অয়েলসটাকে ব্যবহার করছি, মেইনলি ট্রান্সপোর্টেশন, হিট প্রোডাকশন অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে আমরা দেখছি যে the following table summarizes the products of petroleum oil and its uses. কি কি পেট্রোলিয়াম পাচ্ছি পেট্রোলিয়াম অয়েল থেকে? গ্যাসেস,
এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল ফুয়েল, gasoline, fuel in spark ignition engines, diesel fuel, fuel in compression ignition engines, jet fuel, fuel for jet engines and gas turbines, and fuel oil যেটা ইন্ডাস্ট্রিয়াল or রেসিডেন্সিয়াল ফুয়েল। মেনলি এটা ফুয়েল অয়েল যেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল অয়েল, এটার মেজর একটা কন্ট্রিবিউশন রয়েছে, এবং গ্যাসেস যেটা ইন্ডাস্ট্রিতে এবং রেসিডেন্সিয়াল ফুয়েলেও এটা আমরা এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাকিগুলো তো বলা হলো, গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এগুলোর ব্যবহার রয়েছে। মেনলি দেখো অকারেন্স অফ মিনারেল অয়েল, এই ভারতের ম্যাপের মধ্যে কোন কোন জায়গায় মানে মিনারেল অয়েল কনসেন্ট্রেশনটা রয়েছে, সেই এরিয়াটা মোটামুটি কনফাইন করা হয়েছে। এই পুরো দেখো উপকূলীয় অঞ্চলটা জুড়ে এই জায়গায় রয়েছে কন্টিনেন্টাল সেলফ জোন। এই কন্টিনেন্টাল সেলফ জোনে মিনারেল অয়েল রিজার্ভটা রয়েছে। আর এছাড়া সেডিমেন্টারি জোন, যেটা এই সেডিমেন্টারি জোন, এই উত্তরবঙ্গের এই অংশটা হচ্ছে সেডিমেন্টারি জোন। মেনলি এই দুটো অংশে এটা রয়েছে, একটা কন্টিনেন্টাল সেলফ আর একটা সেডিমেন্টারি জোন। তার মধ্যে এখানে আমরা মুম্বাই হাইটা দেখতে পাচ্ছি যে একটা সেন্টার, একটা প্রোডাকশন সেন্টার। এছাড়া এদিকেও তোমার প্রোডাকশন সেন্টার্স কিছু রয়েছে। Mineral oil is obtained from those decomposed tiny marine creatures, minute plants and animals which were buried under the sediments several crore years ago. Oil is generally found in wells at the dome-like structure of sedimentary rocks. এটা আমরা আগেই পড়লাম যে অ্যান্টিক্লাইন্স, সিনক্লাইন্স, এরকম ডুম-লাইক স্ট্রাকচার অফ সেডিমেন্টারি রক্স এটা পাওয়া যাচ্ছে। The global occurrence of petroleum is very patchy and there are sound geological reasons for this. মানে আমরা যদি গ্লোবাল অকারেন্সটা দেখি, যদিও তোমাদের সিলেবাসে ইন্ডিয়া আছে, যে যেটা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার এটা একটা অংশ, কিন্তু যদি গ্লোবাল অকারেন্স অফ পেট্রোলিয়াম দেখবো তাহলে সেখানে একটা খুব নির্দিষ্ট প্যাচে রয়েছে, এটা একটা নির্দিষ্ট জায়গায় এটা কুক্ষিগত। যেরকম আমরা জানি সৌদি আরবিয়া যে কান্ট্রিগুলো, সেই সৌদি আরবিয়া এবং আরবিয়ান কান্ট্রিগুলোতেই মেইনলি পেট্রোলিয়াম কনসেন্ট্রেশনটা অনেক বেশি রয়েছে। The most significant is the distribution of continental and oceanic crust because source rocks are confined to continental crust, including continental shelves. এটা একটা জিওলজিক্যাল রিজনের জন্যই এটা একটা নির্দিষ্ট জায়গাতেই কুক্ষিগত হয়ে রয়েছে। Elsewhere and mainly concealed beneath the world's great oceans, vast areas of oceanic crust have no source rocks and therefore no petroleum potential. The possibility of getting oil in igneous and metamorphic rocks is generally ruled out because tremendous heat and pressure involved in the formation of such rocks would destroy any oil if it is happened to be there. এটা অনেক সময় প্রশ্নে আসতে পারে যে কেন আমরা শুধুমাত্র সেডিমেন্টারি রক্সেই আমরা পেট্রোলিয়ামটা দেখতে পাই, আমাদের ইগনিয়াস রক্স বা আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা, মেটামরফিক রক্স, সেখানে কেন আমরা এরকম মিনারেল অয়েলটা পাচ্ছি না। তখন সেটা তোমাদের বলতে হবে যে এখানে ট্রিমেন্ডাস হিট অ্যান্ড প্রেশার, এই তোমরা তো জানো নিশ্চয়ই ইগনিয়াস রক, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা যেভাবে তৈরি হয় তাতে প্রচুর পরিমাণে হিট লাগে এবং প্রচুর প্রেশার লাগে। সেই প্রেশার এবং হিটের জন্য সেখানে যদি অয়েল থেকেও থাকে সেই অয়েলটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য এই সেডিমেন্টারি রক্স ছাড়া ইগনিয়াস এবং মেটামরফিক রক্সে কোনো রকম পেট্রোলিয়াম অয়েল কিন্তু আমরা পাই না। এটা অনেক সময় ছোট প্রশ্নে আসতে পারে। So areas where they predominate, such as Scandinavia and the Canadian Shield, are poor in petroleum resources. এই কারণেই আমরা স্ক্যান্ডিনেভিয়ার যে কান্ট্রি, ক্যানাডিয়ান শিল্ড, এইগুলোতে পেট্রোলিয়ামটা একদমই খুব কম পরিমাণে দেখতে পাচ্ছি। এবার ডিস্ট্রিবিউশন অফ পেট্রোলিয়াম ইন ইন্ডিয়া।
আমরা যেহেতু ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়ছি সেজন্য আমরা ইন্ডিয়া ডিস্ট্রিবিউশনটা দেখব। In India, petroleum was first of all got known during the construction of railway tracks in Assam. The first oil well was dug near Naharpur in 1866, but no oil was obtained there. এটা প্রথম অয়েল মানে কূপ, মানে তৈলকূপ, তৈলখনি, সেটা খনন করা হয়েছিল নাহারপুরে, কিন্তু সেখানে কোনো তেল আমরা পাইনি। The first region where oil was obtained was Makum in the year 1867. এরপরে 1866 এর পরে 1867 এ সেখানে মাকুমে প্রথম তেল পাওয়া যায়। Subsequently, an oil refinery was established near Maharita in 1889. এর পরে পরে কিন্তু এখানে অয়েল রিফাইনারি তৈরি হয়। তোমাদের বলা হয়েছে যে যে কোনো ধরনেরই এই যে এনার্জি ফুয়েলস গুলো, আমরা এনার্জি রিসোর্স গুলো যেটা পাচ্ছি খনি থেকে, সেগুলো তো বিশুদ্ধ ফর্মে থাকে না, অবিশুদ্ধ ফর্মে থাকে। সেজন্য সেটাকে বিশুদ্ধ করতে হয়, পরিশুদ্ধ করতে হয়। যেরকম তোমরা আয়রন ওরের ক্ষেত্রে দেখলে, কোলের ক্ষেত্রেও দেখেছো, এখানেও ওই তেলটাকে বিশুদ্ধ করতে হয়, সেই জন্য রিফাইনারি, সেটাকে পরিষ্কার করতে হয়। সেই তেলটাকে ব্যবহার করতে গেলে সেই অবিশুদ্ধ তেল কিন্তু ব্যবহার করা যায় না। তাই সেই অবিশুদ্ধ তেলটাকে শুদ্ধ বা বিশুদ্ধ করতে গেলে তোমাকে অয়েল রিফাইনারি এস্টাবলিশ করতে হচ্ছে। সেটা 1889 এ মারহেরিতাতে প্রথম হয়েছে। After more exploration, oil was also discovered in Digboy. এর পরে পরে ডিগবয়ে 1889 এ হয়েছে। Before 1960, petroleum oil was produced only in Assam. In 1980 and 1960, for the very first time, an oil well was dug out of Assam state in Ankleshwar area in the state of Gujarat. এই আসামের পরে 1960, দেখো 1866 এর পর থেকে এই এতদিন পরে আঙ্কলেশ্বরে, গুজরাটের আঙ্কলেশ্বরে আরেকটা এরকম তৈলকূপ খনন করা হয়ে থাকে। The oil was named as Bosudhara. India's first offshore oil mining was done on Aliabet. এরপরে আলিয়াবেতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, an island 45 kilometers away from Bhavnagar in Gujarat in the Gulf of Khambat. এই আলিয়াবেতটা একটা আইল্যান্ডের মধ্যে রয়েছে, সেজন্য এটা অফশোর অয়েল মাইনিং, অফশোর অয়েল মাইনিং, যেটা তোমার 40 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ভাবনগর ইন গুজরাট ইন দ্য গালফ অফ খাম্বাত। খাম্বাত উপসাগর তোমরা দেখেছো বা ভারতের ম্যাপে। ইন 1975 oil was discovered in Bombay High. এরপরে দেখা যাচ্ছে 1975 এ বম্বে হাইতে আমরা দেখছি যে oil discovered, and in the subsequent year production was started. তারপরে সেখান থেকে production started হয়েছে। Production of crude oil in India in descending order, Maharashtra more than 60% of the production. এই মুম্বাই হাইটা হওয়ার পর থেকে এখানেই সব থেকে বেশি অয়েল পাওয়া যাচ্ছে। গুজরাট around 20% of oil production and Assam around 15% of oil production. এছাড়া অন্যান্য আদার স্টেটসও রয়েছে। ডিস্ট্রিবিউশন ইন দ্য স্টেট অফ আসাম, আমরা যদি আসামের মধ্যেই দেখি তাহলে দেখছি ডিগবয় oil field was the only petroleum producing area of India till the 1950s. The oil from here is refined in the Digboy refinery. এখানে অয়েল ফিল্ডও রয়েছে, আবার ডিগবয় রিফাইনারিও রয়েছে। কিন্তু সব জায়গায় নাও থাকতে পারে, যে অয়েল ফিল্ড রয়েছে বলে সেখানে রিফাইনারি অনেক সময় নাও হয়, না থাকতেও পারে, কিন্তু এখানে ডিগবয় অয়েল ফিল্ডও রয়েছে, রিফাইনারিও রয়েছে। Naharkatia oil field is located on the left bank of the Burhi Dihang river. The oil from here is transported to Nunmati refinery
in Assam and Barauni refinery in Bihar. এখানে দেখছো এই নেহারকাটিয়া থেকে তোমার যে অয়েলটাকে রিফাইন করার জন্য নুনমাটি রিফাইনারিতে নিয়ে যাওয়া হচ্ছে, আর একটা বারাউনি রিফাইনারি ইন বিহার, এই দুটো জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। মোরান হুগরি জিগান হুগরি যান হুগরি যান the oil field is located on the Brahmaputra river valley. The oil from here is transported to Barauni refinery in Bihar. তাহলে বারাউনি রিফাইনারিটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা সেন্টার ফর অয়েল রিফাইনারি। রুদ্রসাগর লাখোয়া, the oil field is located in the Shivsagar district in the state of Assam in the Brahmaputra river valley. Surma valley, the Badarpur, the Patharia and the Masimpur are the major oil fields in the Surma valley. এই সুরমা ভ্যালির মধ্যে আমরা তিনটে জায়গা দেখতে পাচ্ছি, অনেক বদরপুরও বলে, বাদালপুরও, বা বদরপুর, পাথারিয়া আর মাসিমপুর, এই জায়গা, এই তিনটে জায়গায় অয়েল ফিল্ডস রয়েছে সুরমা ভ্যালিতে। The distribution in northeast other than Assam state, Assam state ছাড়া অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেটা Nigru region. The oil field is located in the Tirat district in the state of Arunachal Pradesh. Arunachal Pradesh রয়েছে Borhola region. The oil field is located across the border of Assam, Nagaland, and distribution in the state of Gujarat. Gujarat Ankleshwar oil field is the largest and the oldest oil field in Gujarat. The oil field is located near Bharuch in the Narmada Valley lower plains. The oil is transported to Trombe and Koyali for refinery. এখানেও দেখো এই ট্রম্বে এবং কোয়ালি রিফাইনারিতে কিন্তু এটা রিফাইন করা হচ্ছে, কিন্তু আঙ্কলেশ্বরে কিন্তু মেনলি অয়েল ফিল্ডটা রয়েছে আঙ্কলেশ্বরে, যেটা 1960 থেকে এর প্রোডাকশন শুরু হয়েছে। এই আঙ্কলেশ্বর হচ্ছে the oil field is located near Bharuch in the Narmada Valley lower plains. Khambat and Leonets, the oil field is located in Borshad region on the northern side of the Gulf of Khambat. Kalol oil field, Mehishana oil field, Navagaon oil field, Koshamba, Sanand, এই সমস্ত অয়েল ফিল্ড গুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা দেখছি, এটা তো আমরা দেখলাম। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি যে অয়েল রিফাইনারির যে ম্যাপটা আগে দেখাচ্ছিলাম সেটা আমরা একবার দেখে নিতে পারি, যে মেজর অয়েল রিফাইনারিজ ইন ইন্ডিয়া। এখানে আমরা একদম আসাম থেকে শুরু করছি। দেখো এখানে এই যে ডিগবয়, যে যার কথা আমরা বারবার বললাম, এই ম্যাপটা কিন্তু তোমাদের করতে হবে, তোমরা ম্যাপ তৈরি করবে। ডিগবয়, তারপরে নুমালিগড়, উমিয়াম, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, এই নামগুলো তোমাদের খুবই পরিচিত। ডিগবয়, বঙ্গাইগাঁও, এই নামগুলো তোমরা, গুয়াহাটি, এগুলো অনেক দিন থেকে পড়ে আসছো ক্লাস স্কুল লেভেল থেকেই। হ্যাঁ, সুতরাং এই আসামের এই সমস্ত অয়েল রিফাইনারি গুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কলকাতাতে রয়েছে, হলদিয়াতে, আর বিহারের বারাউনির কথা বারবার উঠে আসছিল। বিহারের বারাউনি, এখানে অয়েল রিফাইনারি রয়েছে। এখানে মধ্যপ্রদেশে বিনা, মথুরা, এখানে রয়েছে পানিপথ, ভাতিন্দা, মানালি, হিমাচল প্রদেশের মানালি। আর এদিকে আবার গুজরাটে চলে এসো, গুজরাটে দেখো ভাদিনার, জামনগর, কয়ালি, যেটা কয়ালি রিফাইনারি থেকে হচ্ছে আমরা পড়লাম, ভাদিনার, জামনগর, মুম্বাই, ম্যাঙ্গালোর, কোচি, এই ওয়েস্ট উপকূলে তিনটে রয়েছে। এদিকে নাগাপাত্তিয়ানাম, চেন্নাই, তাতিপাকা, বিশাখাপত্তনম, এই ইস্ট কোস্টেও
অয়েল রিফাইনারি রয়েছে। অর্থাৎ মোটামুটি দেখো ভারতের একদম মিডল এই অংশটা ছাড়া বাকি প্রায় বেশ কিছু জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি অয়েল রিফাইনারি, মেজর অয়েল রিফাইনারিজ গুলো রয়েছে। আমরা এর পরে যে ম্যাপটা দেখব সেটা হচ্ছে এটা ক্রুড অয়েল অ্যান্ড এলপিজি, যেটা আমাদের বাড়িতে গ্যাস সার্ভিস আমরা পাই, পাইপলাইনস অফ ইন্ডিয়া। কিভাবে পাইপলাইনের মাধ্যমে গোটা ভারতের বিভিন্ন জায়গায় সেটা এক্সটেন্ড হয়েছে। সেই পাইপলাইনস গুলো এখানে রয়েছে। আচ্ছা, এটা এই যে ক্রুড অয়েল পাইপলাইনস, যেটা ব্লু কালারের, যেটা দেখছো সেটা হচ্ছে ক্রুড অয়েল পাইপলাইন। সেই ক্রুড অয়েল পাইপলাইনটা দেখো এদিক থেকে গুজরাট থেকে বিভিন্ন দিকে যাচ্ছে, এদিকে আসাম থেকে এদিকে আসছে বিভিন্ন দিকে। এরপরে এলপিজি পাইপলাইনস রয়েছে, এলএনজি রয়েছে, আপগ্রেডেশন, আর তোমার প্রোডাক্ট পাইপলাইন। এইরকম ভাবে যে এই যে 3 নাম্বার যেটা রেড কালার, সেটা হচ্ছে প্রোডাক্ট পাইপলাইন, যেখান থেকে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন করে সেই পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন দিকে, এই যে মহারাষ্ট্রের গুজরাট মহারাষ্ট্র থেকে বিভিন্ন দিকে যাচ্ছে, এদিক থেকেও বিভিন্ন দিকে, এই যে বিহার, ওয়েস্ট বেঙ্গল, এসব হয়ে পুরো এই জায়গাটা কানেক্টেড হয়ে আছে। আবার এই সাউথেও কিছুটা ছাড়া ছাড়া ভাবে রয়েছে, সব জায়গায় নেই, কিছু কিছু ছাড়া ছাড়া ভাবে এই পাইপলাইনসের যে যোগটা সেটা রয়েছে। Distribution in the western offshore region. Western offshore region e Bombay High, the oil field is located around 175 kilometers southwest of Mumbai in the Arabian Sea. The production in the oil field was started in 1976. এটা কিন্তু বেশ রিসেন্টলি হয়েছে আর কি, কিন্তু এরই প্রোডাকশনটা সব থেকে বেশি। Bashi, the oil fields is located to the south of the Bombay High, and Aliabad, the oil field is located near Aliabad, an island 45 kilometers away from Bhavnagar in Gujarat in the Gulf of Khambat. এই তিনটে জায়গায় আমরা দেখছি ওয়েস্টার্ন অফশোর রিজিয়ন। এই ওয়েস্টার্ন ভারতের পশ্চিম উপকূলে যে তৈল খনিগুলো রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে বম্বে হাই, বম্বে হাই, দেন বাসি অ্যান্ড আলিয়াবাদ। ডিস্ট্রিবিউশন ইন দ্য ইস্টার্ন কোস্ট রিজিয়ন, আমরা যদি পূর্ব উপকূলে দেখি সেখানে দেখছি দ্য গোদাবরী কৃষ্ণা রিভার বেসিন অয়েল ফিল্ড। The oil here is found in both the offshore and onshore regions. The first oil in the region was dug in the year 1980s. এটা আরো পরে হয়েছে, in southeast 75 kilometer far from কাকিনাড়া। কাকিনাড়া থেকে 75 কিলোমিটার দূরে 1980 সালে এই গোদাবরী কৃষ্ণা রিভার বেসিন অয়েল ফিল্ডে তোমার অফশোর এবং অনশোর রিজিয়নে অয়েল খনন করা হয়েছে। এখানে রিফাইনারিজ গুলো আরেকবার তোমরা দেখতে পারো, যে বিভিন্ন জায়গায় যে রিফাইনারিজ গুলো রয়েছে সেটা স্পেসিফিক্যালি বিভিন্ন আসাম থেকে শুরু করে আবার উত্তরাঞ্চলেও রয়েছে, পশ্চিমাঞ্চল, পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল। এটা ম্যাপ অফ রিফাইনারিজ ইন ইন্ডিয়া। লিস্ট অফ মেজর অয়েল রিফাইনারিজ, যেগুলোর নাম তোমরা ম্যাপে দেখলে, ডিগবয়, বঙ্গাইগাঁও, নুনমাটি, নুমালিগড়, কোভালি, হলদিয়া, ভাইজাগ, কোচি, ম্যাঙ্গালোর, চেন্নাই, ট্রম্বে, জামনগর, পারাদ্বীপ, রত্নগিরি, ভাদিনাথ, তাতিপাকা, নাগাপত্তনম, বারাউনি, মথুরাটা ছিল না ম্যাপে, ফার্স্ট ম্যাপে বোধহয় ছিল না, সেকেন্ড ম্যাপে আছে মথুরা, কার্নাল, বিনা, পানিপথ, ভাতিন্দা। এইগুলো হচ্ছে আমাদের মেজর অয়েল রিফাইনারিজ ইন ইন্ডিয়া। Distribution in Kaveri Basin region,
The oil fields in the Kaveri Basin region are found in Narimanam and Kovilapal. The oil from here is transported to Kaveri refinery in Panaigudi near Chennai. চেন্নাইয়ে যেটা দেখলাম আমরা যে অয়েল রিফাইনারি রয়েছে, সেখানে কাবেরী বেসিন রিজিয়নে যে অয়েল ফিল্ডস রয়েছে সেখানকার অয়েল গুলো এখানে কাবেরী রিফাইনারিতে তোমার রিফাইন্ড করা হচ্ছে। কাবেরী বেসিনের মেজর দুটো অয়েল ফিল্ডস নারিমানাম আর কাভিলাপাল। নাও প্রোডাকশন। ইন্ডিয়া ওয়াজ, আমরা এতক্ষণ ডিস্ট্রিবিউশন পড়লাম যে কোথায় কোথায় ভারতের কোন কোন জায়গায় তৈল খনি রয়েছে এবং কোথায় কোথায় তৈল পরিশুদ্ধ করা হচ্ছে, সেই রিফাইনারিজ গুলো কোথায় রয়েছে। প্রোডাকশনের মধ্যে আমরা আসবো যে ইন্ডিয়া ওয়াজ এ ভেরি সিগনিফিক্যান্ট প্রডিউসার অফ পেট্রোলিয়াম at the time of independence and remained so still. Mumbai High started production on a large scale. আমরা এর আসামে তো খুব কম পরিমাণে যেটা আমরা পাচ্ছিলাম, সেটা মুম্বাই হাই হওয়ার পর থেকে সেটা আরো বেশি পরিমাণে আমাদের প্রোডাকশনটা হচ্ছে। ইনফ্যাক্ট অফশোর প্রোডাকশন ডিড নট স্টার্ট till the mid 1970s and the entire production was received from onshore oil fields. এর আগে আমরা যেটা দেখছিলাম যে আসাম থেকে আসছিল সেটা অনশোর অয়েল ফিল্ডস, আর যখন মুম্বাই হাই স্টার্ট হলো সেটা হচ্ছে অফশোর প্রোডাকশন। তাহলে অফশোর প্রোডাকশন থেকেই আমরা বেশি পরিমাণে অয়েল পাচ্ছি এবং সেটা মিড 1970s এর পর থেকে এটা ভালো মতো ভাবে চালু হয়েছে। In 1980-81, about half of the production of crude oil came from onshore fields, while the remaining half was received from the offshore resources. After that juncture, the offshore production increased at a much faster rate than the onshore production. প্রথম দিকে যে 1980-81-এ অনশোর আর অফশোর প্রায় 50-50 শেয়ার ছিল, কিন্তু তারপরে অফশোর প্রোডাকশনটা বাড়ার ফলে সেটা দেখা যাচ্ছে খুব দ্রুত গতিতে এটা বাড়তে থাকার ফলে দেখা যাচ্ছে যে অনশোরের থেকে অফশোর প্রোডাকশনটাই বেশি হচ্ছে। For more than 2 decades from 1990-91 to 2003-4, about 2/3 of the production of crude oil is provided by the offshore fields. প্রায় 3 ভাগের 2 ভাগই আসছে তোমার অফশোর ফিল্ডস থেকে। The production touched the all-time peak of 34.09 million tons in 1989-90, but slumped to 30.44 million tons in 1991-92, to 28.46 million tons in 1992-93, and further to 27.03 million tons in 1993-94. Sharp drop of production by over 7 million tons in a short span of 4 years is ascribed to overworking in Mumbai High oils. This was a dangerous trend and was to be reversed at all costs. অত্যধিক পরিমাণে দেখো প্রথম দিকে দেখো পিকটা ছিল 1989-90-তে 34.09 মিলিয়ন, তারপরে আস্তে আস্তে শার্প একটা তোমার ডিক্লাইন হতে শুরু করেছে। সেটা এই যে মুম্বাই হাই থেকে অত্যধিক পরিমাণে এই প্রোডাকশন অত্যধিক পরিমাণে আহরণ করার ফলে এরকম একটা ডেঞ্জারাস ট্রেন্ড কিন্তু দেখা গেছে। A number of short-term and medium-term measures such as early production from satellite fields, use of state-of-the-art technology, that is the horizontal drilling, drain hole drilling, etc. were initiated in 1993. এরপর থেকে বিভিন্ন মেজার নেওয়া হলে যে অয়েল প্রোডাকশনটা যে ডিক্রিজ করে গেল সেটাকে তো আবার ঠিক জায়গায় নিয়ে যেতে হবে, সেজন্য অনেক স্যাটেলাইট ফিল্ডস তৈরি করে উপনগরীর যেরকম হয় না সেরকম ভাবে ওই বিভিন্ন হরাইজন্টাল ড্রিলিং করে ড্রেন হোল করে সেটাকে প্রোডাকশনটাকে ঠিক রাখার চেষ্টা করা হতে শুরু করলো। অ্যাজ এ রেজাল্ট অফ দিস মেজার্স দ্য প্রোডাকশন ইনক্রিজড, যার ফলে আবার প্রোডাকশনটা ইনক্রিজ করলো 32.24 মিলিয়ন টনস in 1994-95 and 37.24 million tons in 1994-95-96 and to 38.57 million tons in 1996-97.
A second phase of falling production was noticed after 1996-97, and the production stood at 31.9 million tons in 1999-2001. তাহলে আমরা দেখছি আবার যে সেকেন্ড ফেজ ফলিংটা প্রোডাকশনে হয়েছে, সেইটা কিন্তু এই রকম জায়গায় পৌঁছলো। After 2001-2002, a marginal increase in production has been recorded. 2003-04, India produced 33.4 million tons of crude oil, out of which 11.5 million tons came from onshore sources, while about twice that quantity, that is 21.9 million tons of oil, was produced by offshore oil fields. আবার কিন্তু 2003-04 এটা ইনক্রিজ করলো, তোমার 33.4 মিলিয়ন ইনক্রিজ করলো, 33.4 মিলিয়ন টনস হলো আর কি, এবং সেটার ম্যাক্সিমামটাই কিন্তু আসছে অফশোর। India is obtained both from onshore and offshore areas, but offshore areas made a major contribution. তো আমরা পরিষ্কার দেখতে পেলাম যে অফশোর কন্ট্রিবিউশনটাই বেশি রয়েছে। ক্রুড অয়েল ইম্পোর্ট রোজ শার্পলি, তোমার এটা যেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করছি, আমরা বাইরে থেকে যে আমদানি করছি, সেটা ইউএস ডলারে 101.4 billion in 2019-20 from 70.72 billion in 2016-17. India retained its spot as the third largest consumer of oil in the world in 2019, with consumption of 5.16 million barrels per day of oil in 2019 compared to 4.56 million barrels per day in 2016. আস্তে আস্তে দেখো এটা ইনক্রিজ করলো, 4.56 থেকে 5.16 মিলিয়ন, এটা কনজাম্পশনটা বাড়ছে। আর ইম্পোর্টটা কিন্তু তোমার দেখো ইম্পোর্টটা ছিল ক্রুড অয়েল ইম্পোর্ট রোজ শার্পলি, এটা ছিল তোমার 101.4 বিলিয়ন, এটা 2019-20 এবং 2016 সেটা ছিল 70 থেকে 101 বিলিয়ন হয়ে গেল। As of May 2020, India's oil refining capacity stood at 2049.9 million metric tons, making it the second largest refinery in Asia. এশিয়ার মধ্যে এটা সেকেন্ড লার্জেস্ট রিফাইনারি, এটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের উল্লেখযোগ্য অবস্থান। The private companies own about 35.36% of the total refining capacity in financial year 20. তাহলে এটা আমরা ইম্পোর্ট আর যেটা দেখতে পেলাম। এবার এই যে পাইপলাইনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সপোর্ট করা হচ্ছে, সেই অ্যাডভান্টেজেস অফ পাইপলাইন, হচ্ছে ideal to transport liquids and gases. Pipelines can be laid through difficult terrains as well as underwater. এগুলো আমরা পাইপলাইনের যে সুবিধা, যেটা লিকুইড ট্রান্সপোর্ট হিসাবে, এটা মানে ট্রান্সপোর্টেশনটা অনেক ইজি হয়ে যায় তো, এবং পাইপলাইনটা মাধ্যমে তুমি ডিফিকাল্ট ট্রেনেও তুমি নিয়ে যেতে পারবে, সেখানে তোমাকে রাস্তাঘাট খনন করে যে নিতে হবে সেরকম না। It needs very little maintenance, এটার মেইনটেনেন্সটা কম। Pipelines are safe, accident free and environmental friendly. তাহলে এইগুলো আমরা অ্যাডভান্টেজেস অফ পাইপলাইন। আর ডিসঅ্যাডভান্টেজেস অন্যদিকে আমরা পাচ্ছি, it is not flexible, that is it can be used only for a few fixed points, একটা fixed points এর মধ্যে দিয়ে যেতে হবে। Its capacity cannot be increased once it is laid, একটা তুমি যদি নির্দিষ্ট পাইপ করে দাও, সেটাকে তুমি ইনক্রিজ করতে পারবে না, ওই পাইপের মধ্যে যেটুকু যাবে সেটুকুই তুমি পাঠাতে পারবে। It is difficult to make security arrangements for pipelines, কোনো জায়গায় পাইপলাইন হয়তো থেকে চুরি করে নিতে পারে, পাইপলাইন কেটে হয়তো তেল বের করতে পারে। Detection of leakage and repair is also difficult, কোথায় লিকেজ হয়েছে, কোথায় রিপেয়ার করতে হবে সেটা দেখা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। সেজন্য এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস অফ পাইপলাইন। ক্রুড অয়েল পাইপলাইন ভারতের মধ্যে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সালওয়া মাথুরা পাইপলাইন, পারাদীপ হলদিয়া বারাউনি পাইপলাইন, মুন্দ্রা পানিপথ পাইপলাইন,
আর পেট্রোলিয়াম প্রোডাক্ট পাইপলাইন রয়েছে। রিমেম্বার লোকেশন অফ অয়েল রিফাইনারিজ অ্যান্ড মেজর অয়েল producing centers. Pipelines are the ones that connect these centers. এই যে অয়েল রিফাইনারিজ আর মেজর অয়েল প্রডিউসিং, এই দুটোকে কানেক্ট করছে পাইপলাইন্স গুলো। তাহলে গুয়াহাটি শিলিগুড়ি পাইপলাইন্স, কয়ালি আহমেদাবাদ পাইপলাইন, বারাউনি কানপুর পাইপলাইন, পানিপথ দিল্লি পাইপলাইন, পানিপথ রেওয়ারি পাইপলাইন, চেন্নাই ট্রিচি মাদুরাই প্রোডাক্ট পাইপলাইন। এইভাবে একটা অয়েল রিফাইনারি থেকে অয়েল প্রডিউসিং সেন্টারের মধ্যে পাইপলাইনটা কানেক্ট করছে। আর বর্তমানে যে প্রোডাকশনটা কত রয়েছে সেই প্রোডাকশনটা এখানে দেখানো হয়েছে যে ইন ফিনান্সিয়াল ইয়ার 20 crude oil production in India stood 30.5 MMT. In financial year 20 crude oil import increased to 4.54 MBPD from 4.53 MBPD in financial year 19. Natural gas consumption is forecast to reach 143.08 million tons by 2040. এটা একটা ন্যাচারাল গ্যাস কনজাম্পশন একটা ফোরকাস্ট করা হয়েছে, সেটা এই মিলিয়ন টনসে পৌঁছাতে পারে। India's LNG imports stood at 33.68 BCM during financial year 20. India's consumption of petroleum products grew 4.5% to 213.69 MMT during financial year 20 from 213.22 MMT in financial year 19. Petroleum the product consumption সেটা বাড়লো। The total value of petroleum products exported from the country increased to $35.8 billion in financial year 20 from $34.9 billion in financial year 19. Export of petroleum products from India increased from 60.54 MMT in financial year 16 to 65.7 MMT in financial year 20. Gas pipeline infrastructure in the country stood at 16,981 kilometers at the beginning of April 2020. So আমরা একদম লাস্টে চলে এসেছি, আর মোটামুটি ইউটিলাইজেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমরা পড়লাম। According to the data released by Department of Promotion of Industry and Internal Trade Policy, the petroleum and natural gas sector attracted FDI, direct data foreign investment, worth $7.8 billion between April 2000 and March 2020. সেইভাবে আমরা দেখছি যে পেট্রোলিয়ামের যে হাই ডিমান্ড, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ইউটিলাইজেশনটা কতটা এবং ডিস্ট্রিবিউশন অফ পেট্রোলিয়ামটাও আমরা এখানে, ডিস্ট্রিবিউশন অফ পেট্রোলিয়াম ইন ইন্ডিয়া, সেটা আমরা এখানে পড়লাম। আচ্ছা, বুঝতে পারা গেছে